সকলকে গুড মর্নিং, শুভ সকাল। ওকে জানাই আর সুপ্রভাত জানাই। ওকে দেখো আজকে হচ্ছে 12 তারিখ। আজ 12 তারিখে আমরা দেখো কিছু শিখবো। ওকে সিসিবি ক্লাস নাম্বার 7-এর আজকে পার্ট 1টাকে নিয়ে আলোচনা করব। ওকে সবাই প্রস্তুত থাকো। রিবিন ভালো আছো? সুজয় ভালো আছো? আকাশ, রূপম, প্রাপ্তি? ওকে চলো আলোচনা করি। ওকে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফএলএ। ওকে দেখো সিসিবি ক্লাস নাম্বার আজকে হচ্ছে 7 চলছে। 7 এর পুরো পার্ট 1 আজকে দেখবো আমরা। ওকে পার্ট 1টাকে আজকে আমরা দেখবো। এই পার্ট 1 এর মধ্যে কি কি জিনিস শিখবো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ওকে তার আগে তোমাদেরকে একটু রিক্যাপ করে নিই। আগের দিনে আমরা এফআরটাকে নিয়ে আলোচনা করেছি, সাথে এখানে এই ভাওয়েলস গুলো শুধুমাত্র চেঞ্জ হয়েছে। ওকে আজ আমরা এফ তো লিখবই, এফ এর সাথে শুধুমাত্র পাশে এলটাকে করে দেবো। শুধু বাদ বাকি শুধুমাত্র এই বাদগুলোকে চেঞ্জ করে দেখব সেগুলো কিভাবে পড়তে হয়। মানে আমরা পরে জানবো। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করব যে এই জায়গাটায় কি লেখা আছে। আমাদেরকে সরাসরিভাবে আমরা কোনো একটা ওয়ার্ড দেখব বা লেখা দেখছি, লেখাটাকে কোন প্যাটার্নে কোন স্টাইলে পড়তে হবে সেইগুলোকে আগে আমরা শিখি, তারপরে আমরা সিলেবাস ধরবো। ওকে তো তাই তোমাদেরকে এইটাই বলবো, যাতে আগে নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি করো যে তোমাদের দ্বারা সমস্ত কিছু হবে ইন ফিউচারে। কিন্তু তোমাদের প্রথম কাজ হচ্ছে শেখা। এই শেখা জিনিসটা যার মধ্যে প্রথম জাগ্রত হবে যে আমি শিখবো, আমি পারি কি পারি না সেটা দেখাবো। আগে প্রথম আমার কাজ হচ্ছে শেখা। কোন স্টাইলে শিখতে হবে, কোন প্যাটার্নে শিখতে হবে, সেই জিনিসগুলোকে আগে আমরা লক্ষ্য করব। ওকে চলো প্রথম কাজ হচ্ছে এফটাকে আমরা চিনি। এই যে এফ লেখা আছে, এফ জিনিসটা কি? আবার পিএইচ লেখা থাকবে। এই এই দুটোকে দিয়ে আমাকে একটা লেটার আমাকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে বাংলায় যাকে বলা হয় ফ। ওকে এইবার এইখানটায় যদি আমি এলটাকে করে দিই, পাশে এল লিখে দিলাম। এল লেখার পর এই এল ইকুয়াল কি? এল ইকুয়াল আমরা জানি কি ল, বাংলায় যাকে বলা হয় ল বর্ণ বলা হয়। ল বর্ণটা অন্তবর্ণীয় যে বর্ণটা আছে, অন্তবর্ণ আছে, তার প্রথম বর্ণ যেটা আছে জ বর্গীয়, ওই জ বর্গীয় 3 নম্বর বা তৃতীয় বর্ণটা হচ্ছে ল। ওকে এই তৃতীয় বর্ণর ইকুয়াল যে ল আছে, ল ইকুয়াল হয় এল। ওকে এইবার শুধুমাত্র এই জায়গাটাই শুধুমাত্র আমি চেঞ্জ করে দেবো। এইবার ধরো এই জায়গায় যদি ভাব একটা চলে আসে, ভাব তো আসবেই, অবশ্যই তোমরা ভাব দেখতে পাবে এই জায়গায়। সেটা এও হতে পারে, আইও হতে পারে, ইও হতে পারে, ও হতে পারে, আবার ইউও হতে পারে। এইবার তার জায়গায় এবার আমার থিঙ্কিং পাওয়ারটা কোথায়? থিঙ্কিং পাওয়ার থাকবে যদি এ থাকে, এর কতগুলো উচ্চারণ আছে। যদি আয়ও হয়, যদি এই জায়গায় যদি আয়ও চলে আসে, আয় কত রকম উচ্চারিত হয়। যদি ই চলে আসে, ই কত রকম উচ্চারিত হয়। আবার ও চলে আসে, যদি ও কত রকম ভাবে উচ্চারিত হয়। এই সমস্ত ধারণা আমার মধ্যে থাকা দরকার। অথবা যদি ইউ চলে আসে, ইউটা কত রকম ভাবে উচ্চারিত হয়। এই ফরম্যাট যদি আমার মাথায় থাকে, তাহলে ওয়ার্ডটাকে পড়তে আমার সুবিধা হবে। ওকে এইবার শুধুমাত্র এইটুকুন টু সেট আপটা আমার মধ্যে মানে জানা গেল যে এটা এই রকম উচ্চারণ হতে পারে। কিন্তু যদি মিডিলটায়, যদি শেষটায় যদি না জানি, সে দেখো শেষের মধ্যে তুমি কিছু কমন পাবে, উচ্চারণ করতে তোমার মধ্যে কমন জিনিসগুলো পেয়ে যাবে। কিন্তু মিডিল টার্ম যদি এই মাঝখানটায় যদি থাকে, অনেক কিছু থাকবে, দেখবে কিছু হেরফের হবে তোমার মধ্যে, হয়তো কিছুটা ইতস্তত বোধ তৈরি হবে, কিন্তু আস্তে আস্তে সেগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু তোমার মধ্যে ওই ক্লাসের মধ্যে তোমাকে ইনভলভ থাকতে হবে। ওকে ধরো এইবার আস্তে আস্তে ওই পার্টটাকে আলোচনা করব। ধরো এই জায়গায় হচ্ছে এফ, এই জায়গায় এল। এবার এফ এল আছে, এই জায়গায় ভাগ চলে আসে, মানে এফ এর পরস্পর যদি দুটো যখন দেখবে কনসোনেন্ট আছে, তখন তারা যুক্ত বর্ণের আকারে আছে। যদিও দেখতে পাও যে প্রথমে পরপর দুটো সিসি মানে কনসোনেন্ট অ্যান্ড কনসোনেন্ট পাশাপাশি বসে আছে, তোমার মধ্যে একটাই জিনিস জাগ্রত হবে বা ক্ষমতা তৈরি করার অধিকার আছে বা রাখা দরকার, সেটা হচ্ছে সিসি আছে মানে এই জায়গার যুক্তাক্ষরের আকারে এই ওয়ার্ডটা লেখা আছে। মানে এই
এইটুকুন জায়গাতে। এবার এইখানে তোমার এখানে ভার্ব চলেই আসতেই পারে, ভার্ব যদিও চলে আসে কোনো চাপ নেই। তুমি তো বুঝতে পারছো ভার্বের আগে যদি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকে, বিশেষ করে সামনের দিকটায় বলছি আমি, মিডিল দিকটাই নয়, সামনের দিকে যখনই দেখবে যে দুটো পাশাপাশি কনসোনেন্ট আছে তখন ভেবে নেবে তুমি এটা যুক্ত বর্ণের আকারে আছে। এবার কারা কারা যুক্ত বর্ণের আকারে আছে, এবার ওদের যদি তুমি প্রতিবর্ণগুলোকে তুমি চিনতে পারো বা চিনে রাখো, তাহলে তোমার মধ্যে কোনো অসুবিধা হবেই না। ওকে, চলো আজ আমরা এইটাকে নিয়ে আলোচনা করব, বেশি কিছু নয়, তবু দেখা যাক কতটুকু আমরা আলোচনা করতে পারি পার্ট 1-এ। পার্ট 2-তে বাকিটা আলোচনা করে দেবো। ওকে, চলো আমরা এবার প্রথমে আমি লিখে নিই, তারপর আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। ওকে, এবার দেখ তোরা একটু ভালো করে লক্ষ্য কর, দেখ পরপর আমি এইটুকুন যা জিনিসগুলো আমি লিখেছি প্রত্যেকটাতেই এফ এল এফ এল এফ এল এফ এল এইভাবে করা আছে। আমার মোটামুটি ভাবে ধারণা তৈরি হয়ে গেছে যে এফ এল এ আছে মানে এইটুকুন জায়গায়, তার মানে ওটা ফয় আকারে আছে। এবার এ আছে মানে এবার এর কত রকম আওয়াজ হয় সেগুলো আমরা জানবো, আর তার সাথে সাথে এই যে পাশের যেগুলো আছে এই জিনিসগুলো যদি উচ্চারণটা আমরা জেনে থাকি তাহলে আমাদের সহজ হয়ে যাবে পড়তে সুবিধা হবে। আমরা এটি কি জানি, এটি অ্যাটের মতো উচ্চারিত হয়, তো এটি আমরা কি জানি অ্যাটের মতো উচ্চারিত হয়। এবার এফ এল হচ্ছে ফয়লয়। ওকে, এটা যদি ফয়লয় মানে জফলা আকারটা তো এমনিতেই আছে, এটি অ্যাট আমি এইটুকুনটা ভাবছি না, আমি শুধু এই এটি অ্যাটটাকে ভাবছি। এটি যদি অ্যাট হয় মানে জফলা আকারটা এই রকম যদি থাকে, এটি অ্যাট এটা হয়, তার মানে এটা আমাকে বাদ চলে গেল, শুধুমাত্র পড়ে রইলো কি ফয় লয়ে পড়ে রইলো। তাই যদি ফয় লয়ে পড়ে রইলো, যদি এই রকম যদি আমি করে দিই তাহলে কি হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল। এবার ফ্ল্যাট মানে কি, ফ্ল্যাটে এবার শব্দটা তোরা জানতে পারবি। ফ্ল্যাট মানে কি, এই ফ্ল্যাট হচ্ছে দেখো এখানে সমতট আছে মসৃণ আছে, আবার আরেকটা জায়গায় ফ্ল্যাট হয় দেখবে, বিশেষ করে যারা ধনী ব্যক্তিরা থাকে তারা শহরাঞ্চলে যখন বসবাস করতে চলে যায় তখন তারা ওই নিজেদের বাড়ির মতো তারা তৈরি করতে পারে না, তারা তখন ভাড়া বাড়িতে থাকে, যেটা ওগুলোকে বলা হয় ফ্ল্যাট বলা হয়, যেটা প্রায় 10 তলাও হতে পারে বা ওর থেকে বেশি তলাও হতে পারে। ওই জিনিসগুলোকে মানে বড় বড় বিল্ডিং তোমরা দেখতে পাবে, সেই জিনিসগুলোকে বলা হয়, সেই ঘরগুলোকে বলা হয় বা বাড়িগুলোকে বলা হয় ফ্ল্যাট বলা হয়। ওই তখন ওই জিনিসগুলোকে আর বাড়ি বলা হয় না, তখন ওইগুলো ফ্ল্যাট আকারে মানুষের কাছে কি বলবো ওটাকে জানা থাকে যে এইগুলোকে ফ্ল্যাট বলে। ওকে, এবার আরেকটা যেমন ফ্ল্যাট হয়, ফ্ল্যাট মানে আবার মসৃণও হয়। ওকে, স্মুথ যেমন মসৃণ হয়, ফ্ল্যাট হচ্ছে সমতট বলা হয় ফ্ল্যাটটাকে। শব্দটা শুনে থাকবে আর পরবর্তীকালে তোমরা শুনতেই পাবে, তো কোনো চাপ নেই। শুধুমাত্র আমার একটাই ধারণা বা বলার বিষয় এখানে তুমি কতটা পরিমাণ অ্যাচিভ করতে পারলে যে এইখানে কি লেখা আছে বা কি লেখা আছে এই জায়গাতে। ধরো এইটা হচ্ছে এই তো এরকম ভাবে লেখা আছে। ওকে, এফ এলটা কি জানো, ফয়েল হয় হতে পারে, আবার এজি এর উচ্চারণ কি জানো, এক জানো, তার টোটাল কোথায় টি আছে, সরি এখানে টি আছে, এই করা আছে, তো এইটুকুন এটি অ্যাড জানো, টোটালটা সেটআপটা কি এইটা হচ্ছে ফয়েল হয় আর জফলা আকারটা টোটালটা করে দিলে ফ্ল্যাট, যেটা হচ্ছে ওই বাড়িও আকারে একটা দিতে পারে যে বাড়ি, ফ্ল্যাট মানে বাড়ি হয়, যেটা আমরা শহরাঞ্চলে দেখি তখন ওগুলোকে বাড়ি আকার বলে না, ফ্ল্যাট বলে। আর একটা ফ্ল্যাট হয় সমতট। ওকে, এবার এই জিনিসটায় আসি, এবার দাঁড়াও এই জিনিসটায় আসি, এই যে ধরো এজির উচ্চারণ কি আমরা পড়েছি আগের ক্লাসগুলোতে পড়েছি, মানে ভিসি ক্লাসগুলোতে পড়েছি, এজির উচ্চারণ হচ্ছে এগের মতো, এক। এই যদি এক উচ্চারণ হয় ওই জফলা গ এক উচ্চারণ হয়, সামনে কি আছে শুধুমাত্র ফয়লয় তো আছে, এখানে ফয়লয় আছে, এবার উচ্চারণটা করে দাও ফয়লয় জফলা আকা গ, এজি এক একটা ফয়লয় ফ্ল্যা, এইটুকুন তো জানো ফয়লয় জফলা আকার উচ্চারণ হয় ফ্ল্যা হয়, ফ্ল্যা থেকে গটাকে টেন দাও, টোটালটা হচ্ছে ফ্ল্যাগ হয়ে গেল। এইবার এইখানটায় আসো, এজি এক আর ওটা হচ্ছে ফয়লয় এক আর ফয়লয় আছে, টোটালটা সেটআপ কি হয়ে গেল দেখো, ফয় লয়ে জফলা আকা এইটুকুন উচ্চারণ ফ্ল্যা,
ওর সঙ্গে শুধু গ করে দেয়, এক ও এক আর ফ্ল্যাগ অ, টোটালটা হচ্ছে ফ্ল্যাগ। এবার ফ্ল্যাগ মানে কি তোমরা সবাই জানো, 15 আগস্ট বা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই সময় যে চিরগুলো বা পতাকাগুলো তোলা হয় সেই পতাকাগুলোকেই বলা হয় ফ্ল্যাগ। এবার বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন স্টাইলের হয়, বিভিন্ন রঙের হয়। আমাদের দেশের যে পতাকা আছে সেটা হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ আছে, ওকে, মাঝখানে অশোক চক্রটা আছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশে দেখবে একটা সবুজ মাঝ, চারিদিকে সবুজ, মাঝখানে শুধু একটা গোল আভা আছে যেটা হচ্ছে লাল রঙের, সূর্যের মতো লাল রঙের একটা আভা আছে, ওকে। ঠিক পাকিস্তানে দেখবে চাঁদ তারা আছে, ও সাদা, এক সাইডে সাদা আছে ছোট করে সাদা, বাকি অংশটা সবুজ আছে, সবুজের ভেতরে চাঁদ এবং তারা আঁকা আছে, ওকে। বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন রকম হয়, তবে তোমাদের এটাও জেনে রাখা ভালো, পতাকা যেই দেশের পতাকা থাকুক না কেন তাদের পতাকার প্রতি সম্মান রাখাটা আমাদের উচিত। কোনো পতাকা তোমরা ছিঁড়ে দেবে না, যদি এই পতাকার দেশের পতাকার কোনো প্রতি কোনো হিংসা রাখবে না, ওকে। যদি তোমরা দেখতে পাও বা কোনো সময় দেখবে বিশেষ করে স্টেডিয়ামগুলোতে খেলা যখন হয় দেখবে বিভিন্ন দেশের সমর্থকগুলো তারা এসে সেখানে ভিড় জমায় তাদের দলকে, তাদের দেশকে প্রেজেন্ট করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য। এবার ওখানে কি হয়, ওখানে একটা দেশের সাপোর্টার যেখানে বেশি সাপোর্টার আছে সেখানে যারা কম সাপোর্টার আছে তাদেরকে অনেক গালাগালি এরকম করে, অনেক কিছু স্লেজিং করে, তবে এটা করা উচিত নয়। তারা বিভিন্ন দেশের মানুষ তারা নিজের দলকে সাপোর্ট করতে এসছে, সমর্থন করতে এসছে, দেখতে এসছে, তো সেইখানে আমাদের কোনো স্লেজিং করা বা তাদের বিরুদ্ধে কথা বলার কোনো উচিত রাখা উচিত নয় আমার মনে হয়, ওকে। তো ফ্ল্যাগ তো আছেই সেখানে, পতাকা তাদেরকে নিয়ে অসম্মান করাটা উচিত নয়। ফ্ল্যাগ হচ্ছে তাদের দেশের একটা প্রতীক, সম্মানের, আত্মসম্মানের মতো একটা প্রতীক আছে, তো তাদের প্রতি সম্মানটা জানানোটা অবশ্যই আমাদের দরকার, ওকে। বাকি আছে এই দেখো, এই পরেরটায় আসি আমি। এইবার এই জায়গা দেখবে FLAWELES এইভাবে লেখা আছে, ওকে। আমি বাকিটা মুছে দিচ্ছি, কারণ বোর্ডটাকে ইজিবিজির কালারে আসছে, যখন স্মার্ট বোর্ড আসবে তখন হয়তো আরো উন্নত মানের ক্লাস হবে, ওকে। দেখো বাকি জিনিসটা আছে এই রকম ভাবে লেখা আছে, পরেরটা FLAWLE কি আছে, ডাবল এস আছে, ওকে। এইবার এইখানটায় আমার প্রথম ফোকাস যেটা পড়বে, এইটুকুনটা আমার মধ্যে ফোকাস পড়বেই, অবশ্যই পড়বে। তারপরে আরেকটা জিনিস আমার এখানের মধ্যে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে ভিসিসি ফর্মে কোন জিনিসটা আছে। দেখো ভিসিসি ফর্মে আছে এর ESS, এই উচ্চারণ যদি এস হয় তার সঙ্গে কে সামনে আছে, এল আছে, টোটালটা হয়ে যাবে লেস হয়ে যাবে এই জায়গাটায়, ওকে। এই ফর্মটা তুমি দেখো, এটা তুমি কমন পেয়ে যাবে, অনেক ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা আছে, তোমাকে ধরে নিতে হবে যে এই, আর ভিসিসি ক্লাসে তুমি এই রুলসটা পেয়ে যাবো, ESS এর উচ্চারণ হচ্ছে এস এর মতো, ওই জিনিসটা যদি এস এর মতো হয় সামনে যে থাকবে তার মতো করে সেটাকে উচ্চারণ করতে হয়, ওকে। যেমন ESS হলো, LSS লেস হয়ে যাবে, ওকে। এবার যদি এইটুকুন লেস হলো, এইটুকুন আমরা জানি ফ্ল হয়, FL দ্বারা, এইটুকুন হচ্ছে ফয়লয় জফলা আঁকা, ওকে। ফয়লয় জফলা আঁকা এইটুকুন জানি, ফয়লয় জফলা আঁকা এইটুকুন হয়। এইবার এই AW এর উচ্চারণ কি এটাও আমাদেরকে জানা উচিত। AW এর উচ্চারণ কি হয়, এ এবং ডাব্লিউ যখন পাশাপাশি থাকে এইখানের উচ্চারণটা না অ এর মতো হয়। কেন অ এর মতো হয়, কারণ ডাব্লিউ এরও উচ্চারণ অ আছে আর ডাব্লিউ এর উচ্চারণও অ হয়, টোটাল দুটোর যদি একটা উচ্চারণ হয় তখন অন্য কিছু উচ্চারণ কিন্তু হবে না, দুটোর মধ্যে একটা জিনিস যেটা কমন আসবে সেটা হচ্ছে অ উচ্চারণ করবে। এবার সেই অনুযায়ী এইটা হয়ে আছে ফ্ললেস, ওকে। এইখানে লেখা আছে ফ্ললেস লেখা আছে, এ এবং ডাব্লিউ এর উচ্চারণ অ, দুটোই কমন আছে, কমন থেকে একটা জিনিসকে বার করতে হয়, সেটাকে অঙ্কের মতো আমরা বার করে নিয়ে আনলাম। এবার টোটাল সেটআপটার উচ্চারণটা এইটুকুন হচ্ছে লেস আর এইটুকুন হচ্ছে ফ্ল, টোটালটা হচ্ছে ফ্ললেস। এবার ফ্ললেসের মানে কি এবার জানা উচিত আমাদেরকে। ফ্ললেস মানে কি, ফ্ললেস মানে হচ্ছে ত্রুটিহীন, ওকে। মানে ত্রুটিহীন লেখা আছে এখানে, নিশ্ছিদ্র, আচ্ছা
ত্রুটিহীন। আমাদের অত কিছু ভাবতে হবে না। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে পড়তে আমরা জানবো কি করে, যে কি লেখা আছে সেই জিনিসটার উপর আমাদেরকে প্রথম ফোকাস দিতে হবে, যে আমি অ্যাকচুয়ালি কি আদৌ কি এটা পড়তে পারছি। মানে অটোমেটিকলি তুমি পারবে, কারণ মানে জানাটা তোমার অধিকার, সেটা তুমি রাত জেগে জেগে করতে পারো, সকালবেলা যা কিছু করতে পারো, কিন্তু প্রথম কাজ হচ্ছে পড়াটা আগে শেখো। ওকে, এইবার এইটাই আসি আমি। ওকে, এইটুকুনটা জানতে পারলে ফ্ললেস। এখানে স্বাধীন লেখা, ত্রুটিহীন লেখা আছে, আর নিশ্চিদ্র লেখা আছে। ওকে, এই জিনিসটা বা ওয়ার্ডটা আমার কাছে নিজের কাছেই নতুন, তো একটু হয়তো অসুবিধা হচ্ছে। ওকে, কিন্তু লেখা যেটা আছে ওটা বলে দিলাম। এবার এইখানটায় আসি। ওকে, এখানে কি লেখা আছে, এবার কোন কোন জিনিসগুলো আমাকে একটু কমন ভাবে আছে সেইগুলোকে আমাকে মানে প্রথমে ফোকাস রাখতে হবে, যে এই এই জিনিসগুলো আছে, মানে এর উচ্চারণটা এইরকম ভাবে হতে পারে। ওকে, বাদ বাকি যখন আমরা শিখে যাব অটোমেটিকলি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, সব কিছু পারবো। গ্রামার তো ওটা ধুলোর ব্যাপার একটা। আস্তে আস্তে প্রথম কাজ হচ্ছে আগে আমরা শিখে নিই। ওকে, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি 1500টা ক্লাস আগে কমপ্লিট করব, তারপর আমি সিলেবাস ধরবো। আগে 1500টা ক্লাসগুলোকে কমপ্লিট করে নিই, তারপরেই সিলেবাস ধরবো। ওকে, তারপরে গ্রামার টামার হ্যানা ত্যানা যা কিছু আছে সবগুলোকে আস্তে আস্তে করব। আর ওদিকে তো অঙ্কের ক্লাস চলছে। ওকে, অঙ্কের ক্লাস চলছে, অঙ্কের ক্লাসগুলোকে তুমি দেখে নেবে। দেখো এইখানটায় এইভাবে লেখা আছে। ওকে, এইভাবে এইটা লেখা আছে। ওকে, এইবার একটা জিনিস আমার মাথার মধ্যে আনো তো। ওকে, ইউ আর এর উচ্চারণ কি হয়? ইউ আর যখন পাশাপাশি থাকে ওইটুকুন আমরা জানি আর এর মতো উচ্চারণ হয়। ওকে, এইটুকুন তো জানি যে আর এর মতো উচ্চারিত হয়। আবার এইটুকুন হচ্ছে ফয়লয়, টোটালটা ফয়লয় করে দিলাম। ফয়লয় ফয়লয় আমি পরে আসছি, ফয়লয়টা এটা, জফলটা আমি পরে আসছি। এইবার এইটুকুন হয় আর, এভি হয় অ্যাড, হতে পারে এটা ফ্ল্যাবের মতো আছে। ওকে, এইবার এইটা যে ভাওয়েলস, কোন কোন জিনিসগুলো ভাওয়েলস আছে এখানে, এই দ্বারা অন্য মার্কার দিয়ে আমি ইন্ডিকেট করি। এইখানে দেখো একটা ভাওয়েলস আছে, এইটা হচ্ছে একটা ভাওয়েলস, এইটা হচ্ছে একটা ভাওয়েলস, মানে পাশাপাশি তিনটে ভাওয়েলস এখানে লেগে আছে। এবার মূল কাজ হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ভাওয়েলসটা কার সাথে উচ্চারিত হতে পারে। এই কনফিউজটা সকলের মধ্যেই থাকবে, অবশ্যই থাকবে। ছোটবেলায় আমাদের মধ্যে ছিল, এখন তোমাদের মধ্যেও থাকবে। মাথায় রাখবে, যখন যে ভাওয়েলসটা পাশাপাশি আছে দেখতে পাবে, তখন দেখবে এর আগে পরে কোন মানে কনসোনেন্টটা আছে তার উপর ডিপেন্ড করবে তাকে আমি আদৌ কি সে উচ্চারিত হচ্ছে তার সংস্পর্শে। দেখো এই তো একটা ভাওয়েল, এদিকেও একটা ভাওয়েলস আছে। মাথার মধ্যে যখন রাখবে, যখন পাশাপাশি ভাওয়েল দুটো আছে দেখে নেবে এটাকে এদিকে উচ্চারণ করতে হবে, এটাকে এদিকে উচ্চারণ করতে হবে। এই কনসেপ্টটা নিয়ে রাখো। যখন দেখবে দুটো ভাওয়েলস মানে ডিপথং মানে দ্বিত্ব উচ্চারণ আছে, মানে ডিপথং আছে, তখন একটা ডিপথং ডান দিকে যাবে, একটা ডিপথংয়ের উচ্চারণ বাঁ দিকে যাবে, এইটা। এবার তার মধ্যেও যদি দুটোরই যদি কমন উচ্চারিত হয়, তখন তারা একটা একটা জায়গায় স্থায়ীভাবে উচ্চারিত হবে। যেমন আগে আমরা দেখতে পেলাম যে এইটা এ ডাব্লিউ, আর এ এবং ডাব্লিউর ক্ষেত্রে এরও উচ্চারণ অ হয়, আবার ডাব্লিউ এর উচ্চারণ ও হয়। তখন শুধুমাত্র দুজন এক জায়গায় উচ্চারিত হয়ে একটা ভাবে উচ্চারিত হয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছে। ঠিক ওই রকম ভাবে দেখবে এর মধ্যেও কি এর উচ্চারণটা কমন আছে, এটাও একটা জানতে হবে। দেখবে এর ও এর উচ্চারণ আ হয়, আবার ইউ এর উচ্চারণ আ হয়। টোটালটা দুজনেরই যদি উচ্চারণ আ হয়, তখন এটা কমন চলে যাবে, এর উচ্চারণ আ হয়ে যাবে। ও এর উচ্চারণ আ হয়, ইউ এর উচ্চারণ আ হয়। এবার যদি দুটোরই উচ্চারণ আ হয়, তাহলে একটাই উচ্চারিত হবে এখানে আ এর মতো। এটা ইউ এর আর হয়, আর যদি হয় ও ডাব্লিউ আর আরই হবে, আর ভি ও ডাব্লিউ ইয়ার তাহলে ভার হয়ে যাবে। টোটালটার উচ্চারণ ভার হয়ে যাবে। ওকে, বাদ বাকি পড়ে রইল এইটা, মানে ফয়ে লয়ে জফলা আকা। এটা যদি এই দিয়ে ভি এর মানে এ যদি দেখো ভি এর উচ্চারণ তো এটার সঙ্গে অ্যাড হয়ে গেল, তাহলে পড়ে রইল কি ফয় লয়, আর ফয় লয় জফলা, এটা হচ্ছে এর উচ্চারণ ফয় লয় জফলা আকার মতো হবে ফ্লে, আর এটা টোটালটা হচ্ছে ভার। লেখা কি আছে তাহলে? ফ্লেভার লেখা আছে।
দাঁড়াও, আরেকটা জিনিস, এটা যদি ফ্লেভার উচ্চারিত হয় তার মানে এর উচ্চারণ কিন্তু এর মতো হচ্ছে না, দেখবে এই এ মতো হচ্ছে। কারণ এর উচ্চারণ কত রকমের আছে, 5 রকমের উচ্চারণ, একটা অ, একটা আ, একটা এ, একটা এ, একটা এই। ওকে, এই 5 রকম উচ্চারণ আছে এর। আর এই জায়গাটায় উচ্চারণটা হচ্ছে ফ্লেভার, ফয় লয়ে একা ভয়াকার, টোটালটা ফ্লেভার আছে। এইটুকুন তো ধারণা হলো তোমাদের মধ্যে, এইটুকুন তো এখানে জানা গেল অ্যাকচুয়ালি কি লেখা আছে। এখান থেকে তুমি কি জানলে যে ফয়েলের উচ্চারণ ফ্ল্যা হয় না, ফয়েলের উচ্চারণটা ফয়েলয়ে মানে এফ এল এর এর উচ্চারণ শুধুমাত্র ফ্ল্যা ফ্ল্যা হয় না, ফয়েলয়ে একাহ হয়। জানা গেল? মাথার মধ্যে এইটা তোমার মধ্যে গেঁথে থাকবে। এবার যত বেশি তুমি ওয়ার্ডগুলোকে জানবে, ওয়ার্ডগুলোকে পড়তে জানবে, প্রথমে তুমি দেখবে ভুল করছো, এবং ভুল করতে করতে একটা সময় তুমি সঠিকটা জেনে যাবে। ওকে, আর ফ্লেভার মানে কি? ফ্লেভার মানে এটা বলে দিই, ফ্লেভার মানে হচ্ছে স্বাদ। এই যে বলি না আমরা টেস্ট বলি একটা, ভেরি টেস্ট মানে অনেক টেস্ট আছে, এই তরকারিতে অনেক টেস্ট আছে বা এই মিষ্টিতে অনেক টেস্ট আছে, ওই টেস্ট জিনিসটাকে বা স্বাদ জিনিসটাকে বলা হয় ফ্লেভার বলা হয়, বা সুগন্ধি জিনিস এইরকম ভাবে বোঝানো হয় ফ্লেভার দিয়ে। ওকে ওকে, এইটুকুন হয়ে গেল। এবার এইটা এফ এর এর জায়গায় শুধুমাত্র ইটা দিচ্ছি, ইটা দিয়ে দেখবো আমরা উচ্চারণগুলো পারছি কিনা। আছে প্রথম আমাদের কাজ ওই 1500টার ক্লাসের মধ্যে আমাদের প্রথম যেটা উদ্দেশ্য নিয়ে আমরা ক্লাসগুলোকে করবো 1500টা, সেটা হচ্ছে আমরা নিজে থেকে কতটা পরিমাণে সে ইনভলভ আছি বা কতটা পরিমাণে অ্যাচিভ করে নিয়েছি জ্ঞানটাকে, কতটা পরিমাণে আমরা শিখেছি, তারপরে আমরা সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স তৈরি করে কোনো ব্যাপারই না, সেখানে গ্রামার্সের প্যাটার্ন থাকবে, সব কিছু থাকবে। তুমি যদি একবার শিখে যাও যে কিভাবে পড়তে হয় উইদাউট সহায়িকা বই, মানে তুমি শুধুমাত্র সহায়িকা বই ছাড়া প্রথমে এইটাই কাজ তোমার থাকবে, সহায়িকা বইটাকে অ্যাভয়েড করার। শুধুমাত্র এই এতগুলো সহায়িকা বই, যে বাংলা সহায়িকা বই, ইংলিশ সহায়িকা বই, মানে অনেক কিছু সহায়িকা বই তো উঠেছে, ওগুলো তোমার কাছে আছে মানে তোমার প্রতিভাটাকে নষ্ট করে দিচ্ছে। যে তোমার মধ্যেও যে আলাদা প্রতিভা আছে সেগুলোকে তোমাকে উৎপন্ন হতেই দিচ্ছে না, কারণ তুমি সমস্ত কিছু তোমার হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ। তার মানে তুমি কোনো অভাব তুমি বুঝতেই পারছো না, যে কোনো একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাকে আমি নিজের মতো করে কিভাবে লিখতে পারি, সেই ক্ষমতা তুমি পাচ্ছই না একদম। এবার ওইটা যদি না পাও তাহলে ওই সারা বছর তোমাকে মুখস্থ করেই যেতে হবে, নিজের মধ্যে যে কি কোয়ালিটি আছে সেটা তুমি কখনো জাজমেন্টই করতে পারবে না। আমরা যতটা চেষ্টা করবো অ্যাভয়েড করার, এবার আস্তে আস্তে প্রথমে অ্যাভয়েড হবে না জানি, কিন্তু করতে হবে। এবার তুমি যদি এইটা এই রকম স্টাইলে এই রকম প্যাটার্নে এগিয়ে যাও, একটা সময় তোমাকে রোখার ক্ষমতা, বাবার ক্ষমতা থাকবে না কারণ তোমার টার্গেটে পৌঁছানো, কারণ তুমি অটোমেটিকলি তোমার মধ্যে কনফিডেন্স আসবে, পাওয়ার আসবে, তখন কে কি বললো দেখতেই যাবে না একদম, তোমার লক্ষ্যে টার্গেটে তুমি অবশ্যই পৌঁছবে। শুধুমাত্র প্রথম কাজ হচ্ছে তোমাকে সহায়িকা বইগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেটা বাংলার ক্ষেত্রেও হতে পারে, ইংলিশের ক্ষেত্রেও হতে পারে, আর অঙ্কর ক্ষেত্রেও হতে পারে। আমরা প্রথমত দেখ অঙ্কর ক্ষেত্রে কি হয় বলতো, অঙ্কর ক্ষেত্রে আমরা ভয় পাই কোথায়, কারণ আমরা একটা অঙ্ক করতে গেলে ওই অঙ্কের ভেতরে কি কি আছে সেটা আমরা জানার চেষ্টা করি না, ওই অঙ্ক করতে গেলে কি কি আগে আমাদেরকে জানতে হবে এইগুলোও জানার চেষ্টা করি না, শুধুমাত্র চেষ্টা করি যে কিভাবে হবে, কিভাবে হবে নয়, ওর মধ্যে কি কি শিখতে হবে এইটাকে জানতে হবে। অঙ্কও সহজ, ইংলিশে সহজ, আর বাংলা তো সহজই একদম। ওকে, সমস্ত কিছুই সহজ আছে তোমাদের মধ্যে, শুধুমাত্র জানতে হবে সঠিক ওয়েটা কোথায়। আমরা শুধুমাত্র গাধার মতো পড়ে যাই আর শিখি না, শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে থাকি। ভাই তোমার মধ্যে কোয়ালিটি আছে, সেটাকে উৎপন্ন করতে গেলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে, ওই ত্যাগ জিনিসটা আগে জানো, সেটা হচ্ছে ওই সহায়িকা বইগুলো। তোমার মধ্যে টেক্সট বুক আছে, তুমি একটা কোশ্চেনটাকে নিজের মতো করে আগে লেখো, নিজের মধ্যে কি ভাষা আছে কি ভাব আছে সেটাকে উৎপন্ন করো, তারপর দেখো তুমি যদি এক্সামে 0 পাও বা 20-র মধ্যে তুমি যদি 5ও পাও, তবুও তোমার মধ্যে কনফিডেন্স থাকবে, ভাই আমি নিজে লিখেছি। শুধুমাত্র মুখস্থ করে গেলে সারা জীবনই মুখস্থ করতে হবে,
কিন্তু তোমার মধ্যে যে কি কোয়ালিটি আছে সেটা তুমি জানতেই পারবে না। ওকে, দেখো পরেরটাই আসছি। শুধুমাত্র একটাই তোদের ধারণা দেবো যে ভাই নিজের প্রতি বিশ্বাস রাখ, কারোর প্রতি বিশ্বাস রাখতে হবে না, নিজের প্রতি বিশ্বাস রাখ। তোমার মধ্যে সমস্ত কিছু আছে, তুমি শিখতে হবে আগে। প্রথমে ওই মুখস্থ মতো চলে গেলাম এই জিনিসটা অ্যাভয়েড কর আগে। মারাত্মক ভুল করবি তোরা, একটা সময় কিন্তু আফসোস করবি যে মুখস্থ করে গেছি সবসময়। যে জিনিসটা নিজে প্র্যাকটিক্যাল ভাবে শিখবি না, মরার আগে পর্যন্ত সেগুলো মনে থাকে। কারণ তুই যদি শিখে রাখিস, এই শেখাটা কোনোদিন ব্যর্থ যাবে না, তোর মধ্যে এটা একটা রাস্তা তৈরি করে দেবে। সরকার কি করছে, সরকার নিয়োগ করছে না এই জিনিসগুলো মাথার মধ্যে আনবি না। অনেকে বলে, দেখবি অনেক টিচার বলে, দেখবি ভালো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে চাকরিটা পাওয়া যায়। ভাই চাকরিটা কিভাবে পেতে হবে এই জিনিসটা কখনো বলেনি। যে কোন স্কুল লেভেলে যখন আমরা পড়েছি, আমরা তোরাও পড়ছিস, সবাই বলে চাকরি পাওয়া যায়। ভাই কিভাবে পাওয়া যায়, ওটা পেতে গেলে কি কি আমাকে স্টেপ পার করতে হবে বা কি কি জিনিস আমাকে পড়তে হবে। অনেকে বলবে যে তুমি বড় হয়ে কি হতে চাও, পুলিশ হতে চাই, টিচার হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। কিভাবে হবে এই জিনিসটা কিন্তু বলে না, শুধুমাত্র বলে পড়াশোনা করতে হবে। ভাই পড়াশোনা করে আলটিমেটলি আমি কি কোন জিনিসটাকে উপর নির্ভর করে পড়বো বা কোন উদ্দেশ্য নিয়ে আমি পড়বো এই জিনিসটা আগে বলে না। হ্যাঁ পড়াশোনা করলে ভালো কোনো কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে কোন রাস্তা দিয়ে এগোতে হবে এই জিনিসটা দেখানোর মানুষ থাকে না। মাথার মধ্যে রাখ, নিজেকে প্র্যাকটিক্যাল ভাবে চেনাকে, ওই গাধার মতো মুখস্থ করতে যাবি না একদম। যে কোনো জিনিসকে বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। ধর আমি একটা অঙ্ক করছি, অঙ্ক জিনিসটা কি করব, সেটাকে বাস্তব জগৎ, এই যে আমরা অনেক কিছু জিনিস কেনা বেচা করি, তো দোকানে যাই কেনার পরে তোরা ভাববি যে লাভ হলো না লোকসান হলো, এই জিনিসটা যে লাভ ক্ষতি অঙ্কতে পেয়ে যাবি। অনেক কিছু আছে অঙ্ক, অনেক কিছু জানার আছে, সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে জানতে হবে। এমন অনেক টিচারকে দেখবি যে বলবে গাধা ঢেঁড়স, তোর দ্বারা কিচ্ছু হবে না। আগে তাকে ইনফরমেশন দাও, দিয়ে দাও, তারপর দেখো যে পারে কি পারে না সে। শুধুমাত্র টিচার আসবে, রিডিং পড়িয়ে দিয়ে চলে যাবে, এটা কিন্তু টিচারগিরি নয়। টিচার তাকে প্র্যাকটিক্যাল ভাবে শেখাবে। পুরো যারা পেছনের বেঞ্চে বসে আছে না, তারাও কিন্তু স্টুডেন্ট। শুধুমাত্র সামনের কটা স্টুডেন্ট নিয়ে ক্লাস নয়, পেছনে দেখবে অনেকজন স্টুডেন্ট আছে, তাদের মনের ভাষা বুঝতে হবে। বোঝার ক্ষেত্রে তাকে আগে প্র্যাকটিক্যাল ভাবে শেখাও, দেখবে তার মধ্যে যত উন্নতি আসবে না, টিচারের প্রতি শ্রদ্ধা তৈরি হবে, সেটা টিচারের প্রতি ভালোবাসা তৈরি হবে। একটাই বলবো, তোদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আগে শিখে যায়। কারণ নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি কর যে আমি পারবো, যত রকম কষ্ট হোক নাই কেন আমার মধ্যে এই অ্যাবিলিটিটা আছে লেখাপড়ার। ওকে, দেখ আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে, একটা সময় হয়ে যাবে, কোনো চাপ নিতে হবে না।